রাতের অন্ধকারে পারস্য উপসাগরের কালো জল যখন নিস্তব্ধ ছিল, ঠিক তখনই আকাশ ফাটিয়ে একটা শব্দ ভেসে এলো। তারপর আরেকটা, তারপর আরো দুটো। চারটি আগুনের রেখা আকাশের বুক চিরে উঠে গেল একটাই লক্ষ্যের দিকে। সেই লক্ষ্যটা ছিল মার্কিন নৌবাহিনীর মুকুটের সবচেয়ে দামি রত্ন, ইউএস আব্রাহাম লিঙ্কন। আর তারপর যা হলো সেটা শুধু একটা সামরিক হামলা ছিল না, সেটা ছিল গোটা বিশ্ব ব্যবস্থার ভিত্তিমূলে একটা প্রচণ্ড ধাক্কা, যার কম্পন এই মুহূর্তে পৃথিবীর প্রতিটি রাজধানীতে অনুভূত হচ্ছে। খবরটা প্রথম কানে আসার পর মানুষ হেসে উড়িয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছিল এটা ফেক নিউজ ছাড়া আর কিছু না। কেউ বলেছিল কোন পাগল এরকম বানোয়াট গল্প ফাঁদছে। কিন্তু সময় যত গড়ালো ততই আসল চেহারাটা বেরিয়ে আসতে শুরু করলো। প্রথমে তুরস্কের আনাদুলু এজেন্সি থেকে একটা রিপোর্ট বের হলো। এরপর ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল সেই রিপোর্টকে সমর্থন করে আরেকটা বিস্তারিত প্রতিবেদন ছাপলো। জাপানের ইউরেশিয়া টাইমস তাদের নিজস্ব সূত্রের মাধ্যমে জানান দিল ঘটনা সত্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। সবশেষে যখন খোদ সিএনএন এই খবর তাদের ব্রেকিং নিউজে দেখাতে বাধ্য হলো, তখন আর কোনো সন্দেহের জায়গা রইল না। মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের অফিসিয়াল টুইটার থেকে একটা ছোট্ট স্বীকৃতি দিয়ে জানালো যে তাদের জাহাজে হামলা হয়েছে। তবে সেই স্বীকৃতিতে তারা ক্ষতির পরিমাণ নিয়ে প্রায় কিছুই বলেনি, যেটা থেকেই বোঝা যায় প্রকৃত ক্ষতি তাদের মুখে বলার মতো অবস্থায় নেই। এবার আসা যাক ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো সেই গল্পে। ইউএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে রওনা দিয়ে ধীরে ধীরে পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছিল। মার্কিন কমান্ডারদের পরিকল্পনা ছিল ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে থেকে একটা চাপ সৃষ্টি করা। তারা ভেবেছিল এই দূরত্বে তারা সম্পূর্ণ নিরাপদ এবং ইরানের কোনো অস্ত্রই এতটা পথ পার করে তাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু তারা যেটা জানতো না সেটা ছিল তাদের মাথার উপরের আকাশে ঘটে যাওয়া আর একটা যুদ্ধ। সেই যুদ্ধটা ছিল চোখে দেখা যায় না এমন একটা যুদ্ধ। মহাকাশের নীরবতায় চীনের অত্যাধুনিক গোয়েন্দা উপগ্রহগুলো আব্রাহাম লিঙ্কনের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। জাহাজটা কোন দিকে যাচ্ছে, তার গতি কত, তার ডেকে কি পরিমাণ বিমান প্রস্তুত আছে, এমনকি তার প্রতিরক্ষা ব্যবস্থার কোন দিকটা সবচেয়ে দুর্বল, সেসব তথ্য চীনের স্যাটেলাইট এত নিখুঁতভাবে ধরেছিল যে সেটা যেন একটা স্বচ্ছ কাচের মধ্যে দিয়ে দেখার মতো পরিষ্কার ছিল। চীন সেই সমস্ত অমূল্য তথ্য তেহরানের হাতে পৌঁছে দিয়েছিল। কেউ জানে না ঠিক কখন বা কিভাবে এই তথ্য আদান প্রদান হয়েছিল, কিন্তু ফলাফল দেখে বোঝা যায় পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সুসংগঠিত এবং আগে থেকে পরিকল্পিত। ইরানের বিপ্লবী গার্ড তাদের স্বদেশে তৈরি খালিদ ফারহেজ অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছিল এবং চীনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তারপর একটা নির্দিষ্ট মুহূর্তে ইরানের মাটি থেকে পরপর 4টি ক্ষেপণাস্ত্র আকাশে উঠে গেল এবং শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরের বুকে দাঁড়িয়ে থাকা সেই দানব আকৃতির জাহাজের উপর আছড়ে পড়ল। এখানে একটা বিষয় বোঝা দরকার, আব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ জাহাজ ছিল না। প্রায় 1 লক্ষ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত এই রণতরী ছিল সাগরের উপর ভাসমান একটা পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি। এর ডেকে সবসময় 70 থেকে 80টা অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হতো। 5000-এরও বেশি প্রশিক্ষিত সেনা ও প্রকৌশলী এই লোহার পাহাড়কে দিনরাত সচল রাখত। এই জাহাজ পৃথিবীর যে কোনো সাগরে ঢুকলে সেই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ত। মার্কিন জেনারেলরা বিশ্বাস করত এই জাহাজে আঁচড় দেওয়ার সাধ্য পৃথিবীর কারণেই। সেই বিশ্বাসের উপরেই আজ ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে। হামলার পর জাহাজের অবস্থা যা দাঁড়িয়েছে সেটা ভাবলে শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ডেকের উপরে আগুনের লেলিহান শিকা আকাশ ছুঁয়েছিল। সেই আগুনে কমপক্ষে 15 থেকে 20টা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান পুড়ে গলে একাকার হয়ে গেছে, যেগুলোর প্রতিটি দাম প্রায় কোটি কোটি ডলার। শুধু বিমান নয়, সেই নরক যন্ত্রণার মধ্যে 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা প্রাণ হারিয়েছেন, যাদের লাশ হয়তো কোনো দিনও সাগরের তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হবে না। একাধিক আন্তর্জাতিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করলেও ওয়াশিংটন এখনও পুরো ক্ষতির হিসাব দিতে অস্বীকার করছে। সেই অস্বীকৃতির মধ্যেই লুকিয়ে আছে আসল ভয়ের গন্ধ। সামরিক বিশ্লেষকদের কাছে সবচেয়ে বড় ধাঁধার জায়গাটা হলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কেন একেবারেই কোনো কাজ করল না। আব্রাহাম লিঙ্কনের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বসানো অত্যাধুনিক রাডার সিস্টেম এবং অ্যান্টি মিসাইল ডিফেন্স ছিল যেটাকে দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ঢাল মনে করা হতো। কিন্তু ইরানের খালিদ ফারেজ ক্ষেপণাস্ত্র যখন ছুটে এলো, তখন সেই ঢাল কাগজের মতো ছিঁড়ে গেল। পেন্টাগনের ভেতরে এখন এই নিয়ে ঝড় বইছে। যে জেনারেলরা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের বড়াই করতেন, তারা এখন বন্ধ দরজার পেছনে ঘেমে নে একাকার, কারণ তাদের সবচেয়ে ভরসার প্রযুক্তি সবচেয়ে জরুরি মুহূর্তে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
চীনের ভূমিকাটা এই পুরো ঘটনায় সবচেয়ে রহস্যময়। বেইজিং সরাসরি কোনো বিবৃতি দেয়নি। তারা না বলছে আমরা সাহায্য করেছি, না বলছে আমরা করিনি। কিন্তু তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ যেভাবে আব্রাহাম লিঙ্কনের ধ্বংসের ছবি আর পরিসংখ্যান প্রচার করেছে সেটা দেখলে বোঝা যায় যে তারা এই ফলাফলে কতটা সন্তুষ্ট। সিনহুয়া পরিষ্কার ভাষায় লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অহংকার আজ পারস্য উপসাগরের লবণাক্ত পানিতে তলিয়ে গেছে। এই একটা বাক্য দিয়েই চীন বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা কোন পক্ষে আছে। হামলার পর ওয়াশিংটনের আচরণে যে পরিবর্তন এসেছে সেটা দেখে অনেকেই অবাক হয়েছেন। যে আমেরিকা গত কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ভাষা ব্যবহার করে আসছিল, একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছিল এবং সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছিল, সেই আমেরিকা এখন হঠাৎ করে শান্তির কথা বলতে শুরু করেছে, যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে তেহরানে। এই আকস্মিক সুর বদলানো থেকেই পরিষ্কার যে এই আঘাত তাদের কতটা গভীরে গিয়ে পৌঁছেছে। কিন্তু তেহরান এবার ঘোরতর প্রতিশোধের মেজাজে আছে। ইরানের শীর্ষ সামরিক কর্তারা জানিয়ে দিয়েছেন তাদের আত্মরক্ষার অধিকার কোনো মানচিত্রের সীমারেখায় বাধা নেই। যে কেউ তাদের সার্বভৌমত্বকে হুমকি দেবে তাকে এই পরিণতি ভোগ করতে হবে। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবকে ইরান সরাসরি প্রতারণা বলে বাতিল করে দিয়েছে। বিশ্বের নাম করা থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ঘটনাকে একবিংশ শতাব্দীর সামরিক ইতিহাসে একটা বাকবদলের মুহূর্ত বলে চিহ্নিত করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এটা কেবল 4টা মিসাইলের আঘাত ছিল না, এটা ছিল মহাকাশ থেকে শুরু করে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত একটা সম্পূর্ণ সমন্বিত সামরিক অভিযান, যেখানে স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একসঙ্গে মিলে কাজ করেছে। এটা প্রমাণ করে দিয়েছে আধুনিক যুদ্ধ আর শুধু মাটিতে বা পানিতে হয় না। যুদ্ধের আসল ময়দান এখন মহাকাশে বা সাইবার জগতে। যে দেশ এই ক্ষেত্রে এগিয়ে থাকবে সেই দেশ জিতবে, আর যে পিছিয়ে পড়বে সে দেশ যত বড় পরাশক্তিই হোক না কেন তাকে পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হবে। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এই মুহূর্তে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। যারা এতদিন মার্কিন ছত্রছায়ায় নিজেদের নিরাপদ ভাবত, তারা এখন ভাবছে সেই ছাতা কি সত্যিই তাদের রক্ষা করতে পারবে। মার্কিন নীতি নির্ধারকদের সামনে এখন এক ভয়ানক দ্বিধা। তারা কি নিজেদের ক্ষত সারাতে মনোযোগ দেবে, নাকি তাদের মিত্রদের কাছে শক্তিশালী থাকার অভিনয় চালিয়ে যাবে? এই দুটোর মধ্যে ভারসাম্য ধরে রাখা এখন তাদের পক্ষে প্রায় অসম্ভব, এবং সেই অসম্ভবতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সামনের দিনগুলি নিয়ে কেউ কিছু বলতে পারছে না। এই সংঘাত কি এখানেই থামবে, নাকি এটা আরও বিশাল কোনো বিস্ফোরণের আগের সেই ভয়ঙ্কর নীরবতা মাত্র? একটা আহত পরাশক্তি যখন কোণাঠাসা হয়ে পড়ে তখন সে কি করতে পারে সেটা ইতিহাস বহুবার দেখেছে, এবং সেই ইতিহাসের কোনো পাতাই সুখপাঠ্য নয়। এবার চীন যে নিঃশব্দে কিন্তু অত্যন্ত কার্যকরভাবে নিজের দাবার গুটি সাজিয়ে চলেছে, সেটা কি পৃথিবীকে আরেকটা ঠান্ডা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? সেই প্রশ্নও এখন সামনে এসে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরের ঢেউ এই মুহূর্তে যে গল্প বলছে, সেই গল্পে একটা সত্য পরিষ্কার। সেই সত্যটা হলো কোনো শক্তি চিরকাল অপরাজেয় থাকে না, এবং অহংকারের পতন একদিন না একদিন হয়ই। আগামী ঘন্টায় সাগরের বুকে কি অপেক্ষা করছে তা কেউ বলতে পারে না, কিন্তু এটুকু নিশ্চিত যে যুদ্ধের সেই ভয়াবহ ছায়া এখন আর দূরে নেই।